ছোটবেলা থেকেই আমার গল্পের বইয়ের বেজায় শখ। সুকুমার রায়ের রচনাবলী, শীর্ষেন্দুর হেতমকরের গুপ্তধন, সত্যজিৎ রায়ের ফেলুদা, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, রকিব হাসানের তিন গোয়েন্দা, জাফর ইকবালের সবগুলো কিশোর উপন্যাস। উফ, এই তো ছিল আমার ছোটবেলা। কিন্তু আমাদের জেনারেশনে ছোটবেলায় পাঠ্য বইয়ের বাইরে যে সকল বই পড়া হয় সেগুলোকে গার্ডিয়ানরা বলতো আউটবুক। এসব বইয়ের ক্ষেত্রে ছিল কড়া নিষেধাজ্ঞা। অনেক কষ্টে লুকিয়ে চুরি আমি এইসব গল্পের বই পড়তাম। গল্পের এই নেশার কারণে আমার সবচেয়ে প্রিয় ছিল স্কুলের বাংলা বই, আমার চারুপাঠ। নতুন বছর, নতুন ক্লাসে উঠেছি, নতুন বই পেয়েছি, অথচ বাংলা বইটির সবগুলো গল্প পুরনো আমার কাছে। কারণ আমি নিজের ক্লাসের বাংলা বই তো আমি পড়ে শেষ করে ফেলতামই, উপরের ক্লাসের মেয়েদের থেকে তাদের বাংলা বই ধার নিয়ে সেটা পড়ে শেষ করে ফেলতাম। সেই যে নতুন বইয়ের ঘ্রাণ, রঙিন মলাট, ঝকঝকে নতুন পাতা, একদম আনন্দে আত্মহারা হয়ে যেতাম আমরা। খুশিতে পাতাগুলো উল্টে পাল্টে দেখতাম। কি যে এক আনন্দ নিয়ে নতুন বছরের প্রথম দিন নতুন বই বুকে জড়িয়ে বাড়ি ফিরতাম। ছোটবেলার অসংখ্য মিষ্টি মধুর অভিজ্ঞতার মধ্যে এই নতুন বই পাবার স্মৃতিটি ছিল অসম্ভব সুন্দর। আজকে যখন দেখি টানা 2 বছর ধরে এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে না, যখন দেখি বর্তমান সরকার লক্ষ লক্ষ শিশুকে নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত করছে, তখন বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এই সরকার যা করেছে তা গত 17 বছরে কেউ করে দেখাতে পারেনি। অবৈধ সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। খুন, ধর্ষণ, জ্বালাও পোড়াও, মব সন্ত্রাস, বিচারহীনতা আর দুর্নীতির এমন মাত্রা গত 17 বছরে কোনো সরকার দেখাতে পারেনি। ঠিক একইভাবে এই 17 বছরে এই প্রথম পরপর 2 বছর কোনো সরকার বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারেনি। দর্শক, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার 2010 সালে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়া শুরু করে। কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর পূর্ববর্তী সরকারের এই পূর্ণতাকে ঘাটতিতে পরিণত করেছে বর্তমান সরকার, এবং ঘাটতির পরিমাণটাও নেহাত কম নয়, 30 থেকে 40%। কিন্তু কারণ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারাই স্বীকার করেছেন মাধ্যমিক স্তরে এখনও 30% বেশি পাঠ্য বই স্কুলেই পৌঁছায় নেই। মোট বইয়ের কাজ শেষ হয়েছে মাত্র 70%, অর্থাৎ প্রায় 6 কোটি বই এখনও ছাপাখানা থেকেই বের হয়নি। গত বছরেও আমরা ঠিক একই চিত্র দেখেছি। আর এসব নিয়ে সরকারের ভাষ্য তখন কি ছিল? পরিবর্তিত পরিস্থিতির কারণে বিগত বছরগুলোর মতো বই উৎসব হচ্ছে না। নতুন বইয়ের পর্যাপ্ত সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা শতভাগ নতুন বই পায়নি। তারপর আরও আছে অনিবার্য কারণবশত মাধ্যমিকের 65% বই আসেনি। আরও মজার ব্যাপার আছে, শত প্রতিকূলতার পরও প্রাথমিকে 45% বই এলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব বই আসেনি। বাবারে, অজুহাতের কি সব বাহার! আচ্ছা, আমি বুঝলাম নতুন বন্দোবস্ততে ধাতস্থ হতে সরকারের কিছুটা সময় লাগছে, কিন্তু সেটা কতদিন? 3 মাস? 6 মাস? আচ্ছা, বড়জোর 9 মাস? না, এই সরকার এতটাই অকর্মা যে 1.5 বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তারা ধাতস্থই হতে পারেনি। তার মানে কি প্রতি বছরই এই ঘটনা ঘটতে থাকবে? দেশের সকল অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি আমাদের শিশুরা বঞ্চিত হবে শিক্ষা থেকে। পাঠ্য বই দেরিতে পাওয়ার কারণে যেটা হচ্ছে, শিক্ষাবর্ষ দেরিতে শুরু হচ্ছে, ক্লাস কম হচ্ছে, এবং সিলেবাস শেষ না করেই পরীক্ষা দিয়ে পরের ক্লাসে উঠে যাচ্ছে শিক্ষার্থীরা। এতে শেখার ঘাটতি বাড়ছে, শিক্ষার মান নিচের দিকে যাচ্ছে, আর শিশুরা পড়াশোনার থেকে মন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ সময় মতো বই পেল না তারা, ক্লাস হলো না, কিছুই পড়তে পারলো না, কিন্তু পরীক্ষাটা হয়ে গেল। এভাবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষাটাও নিয়ে ফেলছে তারা। কোনো না কোনোভাবে ভালো জিপিও পেয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা থেকে যাচ্ছে অন্তঃসার শূন্য। তাছাড়া শুধু তো দেরি নয়, পাঠ্য বইয়ে চলছে ইতিহাস বিকৃতি ও ধর্মীয়করণ। আমাদের যে বাংলা পাঠ্য বই একসময় গ্রাম বাংলার জীবন, মানবিকতা আর বহুত্বের গল্প বলতো, সেটিকে এখন পরিকল্পিতভাবে ধর্মীয়করণ করা হচ্ছে। ফলে শিশুদের স্মৃতিতে জমা হচ্ছে ঘৃণা, পশ্চাদপদতা, সাম্প্রদায়িকতা আর মিথ্যা ইতিহাস। সাম্প্রতিক পাঠ্য বই সংশোধনে আমরা যেটা দেখেছি, সেলিনা হোসেন,
অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, সৈয়দ শামসুল হক, রোকনুজ্জামান খান, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী সহ বহু গুরুত্বপূর্ণ লেখকের লেখা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর বই থেকে রোকেয়া সাখাত হোসেনকে নিয়ে প্রবন্ধ সরিয়ে অন্য লেখা ঢোকানো হয়েছে। গৌরীপ্রসন্ন মজুমদার, সুনির্মল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, মোতাহার হোসেন চৌধুরী, জহির রায়হান, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এদের মতো অসংখ্য লেখকদের লেখা একাধিক লেখা রচনা ছেটে ফেলা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সোনার ছেলে বাদ দিয়ে বিকল্প কবিতা বসানো হয়েছে, যেমন দুঃখু মিয়া বসানো হয়েছে। কবিতার শব্দ পাল্টে শ্মশানকে গোরস্থান করা, ছবির পোশাক সংশোধন, এভাবে মূল রচনা এডিট করে মুসলমানীকরণ করা এবং ইতিহাস বিকৃতি নজির লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সমস্যা শুধু পাঠ্য বইয়ের দেরি বা শিক্ষাবর্ষের বিশৃঙ্খলাতে সীমাবদ্ধ নয়। এর চেয়ে বড় সমস্যা হলো শিশুদের মনোজগতের উপর ভায়োলেন্স এবং অরাজকতার গাঢ় প্রভাব। গত 1.5 বছরে দেশে যে পরিমাণ সহিংসতা আর বিচারহীনতা দেখেছে আমাদের শিশুরা, তাতে কি উদ্বেগ আসে না এই সময়টাতে তাদের মনোজগতে কি ঢুকছে? চারপাশে তারা দেখছে সহিংসতা, অরাজকতা, মব সন্ত্রাস আর নিষ্ঠুর সব প্রতিশোধের ভাষা। টিভি, সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাট সব জায়গায় ভায়োলেন্স আর এনার্কি। তাদের সেই চেনা রং পেন্সিলের দুনিয়া পাল্টে যাচ্ছে, ঢুকে যাচ্ছে ঘৃণা, প্রতিহিংসা, প্রতিশোধের নেশা। ছোট শিশুদের মনস্তত্ত্বে কিন্তু এসবের প্রভাব খুবই গভীর। ধীরে ধীরে তাদের কাছে এসবই স্বাভাবিক হয়ে উঠছে। ভালো খারাপ, ন্যায় অন্যায়, এটার যে একটা ফাইন লাইন থাকে সেটা ঝাপসা হয়ে যাচ্ছে বাচ্চাদের কাছে। সামাজিক দায়িত্ববোধ, নীতি, সহমর্মিতা, এসব কিছু তারা শিখছে না, তারা জানছে না। অথচ গত 1.5 বছরে রাষ্ট্র শিশু কিশোরদেরকে মন মানসিক বিকাশের কোনো যত্নই নেয়নি। তাদের শিশুদের ভয়, অনিশ্চয়তা কিংবা বিভ্রান্তি নিয়ে কোনো আলোচনা হয়নি, মানসিক স্বাস্থ্যের কথাও ভাবা হয়নি। এমন একটা অস্থিতিশীল পরিবেশে বড় হলে শিশুদের মনোজগতে ভয়াবহ প্রভাব পড়তে পারে। যে শিশু চোখের সামনে আইন ভাঙতে দেখছে, কারোর সাথে বিবাদ হলেই দলবল নিয়ে পিটিয়ে মারা দেখছে, সে তো মব মানসিকতার ভেতর দিয়েই বেড়ে উঠবে। সহিংসতা এবং অপরাধ তার কাছে স্বাভাবিক বলে মনে হতে থাকবে। ফলে ভবিষ্যতে তার ট্রমা, উদ্বেগ, মানসিক চাপ এবং অপরাধ প্রবণতা আক্রান্ত হবে। আমি এই ক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি আমাদেরকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে 3 কিশোরকে বেঁধে এবং একজনকে হত্যা করা হয়। এই যে দেখুন সেই দৃশ্যটি, ভালো করে দেখুন। না, আমি ব্রিজের রেলিংয়ে দড়িতে বাঁধা এই যে কিছু ছেলেদেরকে বেঁধে রাখা হয়েছে, ছোট বাচ্চা কিশোরদেরকে, আমি তাদের কথা বলছি না। মধ্যবয়সী যে কয়েকটি লোক স্বাচ্ছন্দ্যের সাথে কয়েকটি বাচ্চা ছেলেকে লাঠি দিয়ে পেটাচ্ছে, আমি তাদের কথাও বলছি না। আমি বলছি ওই লাল জামা পরা শিশুটির কথা। একটু দূরেই ব্রিজের রেলিংয়ে বসে পুরো দৃশ্যটি যে উপভোগ করছে, যেন কোনো সার্কাস চলছে কিংবা টেলিভিশনে বসে কোনো প্রিয় কার্টুন দেখছে সে। যে বয়সটাতে মুক্ত আকাশে ঘুড়ি উড়িয়ে দুরন্ত শৈশব কাটানোর কথা, সেখানে একটি শিশু তার বিকেলটি কাটাচ্ছে মব হত্যা দেখে। যে রেলিং এসে আলগোছে বসে আছে, সেই একই রেলিংয়ে হেলান দিয়ে দড়িতে বাঁধা একটি লাশ তার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর তার চোখে মুখে কিন্তু কোনো ভয় নেই, আছে কৌতূহল নিয়ে সে দেখছে চুরির অপবাদ দিয়ে চাইলেই যে কাউকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা যায়। বলা হয় শৈশব হলো মননশীলতা বিকশিত হওয়ার সময়। ভালোবাসা, সহমর্মিতা, কৌতূহল, সংবেদনশীলতা, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার একটা সময়। এই সময়ের অভিজ্ঞতাই মানুষের দৃষ্টিভঙ্গি, অনুভূতি, ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য মানুষকে সমর্থ করে তোলে। কিন্তু আমাদের দেশের শিশুদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা তাদেরকে কিছুই দিতে পারিনি। আমরা শিখিয়েছি খেলার ছলে গাছগাছালি ধ্বংস করা, কুকুর দেখলে ঢিল ছোড়া, বেড়ালে বাচ্চা পানিতে ফেলে দেওয়া, পাখির বাসা ভেঙে দেওয়া। আমরা শেখাচ্ছি মব জাস্টিস, দড়িতে বেঁধে পেটাতে মেরে ফেলা। একসময় আমরা নতুন বইয়ের গন্ধে হারিয়ে যেতাম, বইয়ের পাতা হতো আমাদের মনের ক্যানভাস। আজকে শিশুরা নতুন বছরের প্রথম দিনে বইয়ের পরিবর্তে পাচ্ছে অনিশ্চয়তা, সহিংসতা কিংবা মবের নিষ্ঠুরতা। রাষ্ট্র যখন শিশুদের গল্প, কল্পনার স্বপ্ন দেখার জায়গাটুকু নষ্ট করে দেয়, তখন ক্ষতিটা শুধু একটি শিক্ষাবর্ষের হয় না, ক্ষতিটা হয় একটি পুরো প্রজন্মের।